আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়ন অধ্যায়ের আরো একটা টপিক নিয়ে কথা বলবো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটার নাম হচ্ছে বয়েলের সূত্র। এবং এই টপিকটা আমরা কেন পড়বো? আমরা যদি বিগত সালের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি তবে দেখব যে এই টপিক থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা বলো আর বোর্ড পরীক্ষা বলো প্রশ্ন আসছে কিন্তু, এবং এটা কিন্তু এমসিকিউ সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। আমরা মূলত আগে এমসিকিউটা করাচ্ছি এবং পরের সিরিজে আমরা এই যে সিকিউটা সলভ করব। ঠিক আছে? তো দেখো, আমরা এখানে কিছু বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষাগুলো মানে প্রশ্নগুলো পড়েছে সেইগুলো কিন্তু লিখে রেখেছি। ঠিক আছে? আর এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু যারা 2020-21 সালে 2020-21 সালের পরীক্ষার্থী ছিল তাদের প্রশ্ন ব্যাংক আর কি। এরপরে আরো প্রশ্ন আসতে পারে আর কি। ঠিক আছে? এই টপিক থেকে এবং আগে যে টপিকগুলো আলোচনা করেছি ওখান থেকেও কিন্তু এর পরের যে বছরগুলো আছে এখন পর্যন্ত সেই বছরগুলো কিন্তু পড়তে পারে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আচ্ছা, বয়েল মানে কি বলতো? বয়েল মানে কিন্তু হচ্ছে ফুটানো, তাই না? আর ফুটানোর সাথে সম্পর্কিত কি তাপমাত্রা, মানে ফুটালে তাপমাত্রা বাড়ে, আর যদি ঠান্ডা করা হয় তাহলে তাপমাত্রা কমে। তার মানে বয়েলের সাথে সম্পর্কিত কি তাপমাত্রা, তাই না? তাহলে মনে রাখবা, বয়েলের সাথে শুধু তাপমাত্রা সম্পর্কিত, তাই এই বয়েলের সূত্রে তাপমাত্রাটা স্থির থাকবে। ঠিক আছে? বয়েলের সূত্রে কি স্থির থাকবে? তাপমাত্রাটা স্থির থাকবে। এবং বলছে যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, তাই নির্দিষ্ট একটা ভর আছে, সেই নির্দিষ্ট একটা ভরের গ্যাসের আয়তন মনে করো, সেই গ্যাসের আয়তন আমরা মনে করলাম ভি। গ্যাসের, এখানেই লিখি, গ্যাসের আয়তনকে ভি ধরলাম। আর প্রযুক্ত চাপ, ঠিক আছে, প্রযুক্ত চাপকে ধরলাম পি। ঠিক আছে? প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট ভর বলতে মোল সংখ্যাকে বোঝায়। ঠিক আছে? নির্দিষ্ট ভর মানে কি বোঝায়? মোল সংখ্যা। তাহলে ভর এন দ্বারা প্রকাশ করা হয় মোল সংখ্যাকে এর। তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? টি দ্বারা। তাহলে কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা একটু ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কি হবে? আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক, মানে 1/p, মানে 1/চাপ আর কি। আর যদি সমানুপাতিক হতো তাহলে কিন্তু 1/, দিতাম না, শুধুমাত্র দিতাম ভি সমানুপাতিক পি। যেহেতু এটা ব্যস্ত অনুপাতিক তাই লিখতে হবে ভি সমানুপাতিক 1/p। ক্লিয়ার? এখন এখানে আমাদের দুইটা জিনিস স্থির থাকে। কি কি স্থির থাকে? তাপমাত্রা এবং মোল সংখ্যা, এই দুইটা স্থির থাকে বয়েলের সূত্রে। ঠিক আছে? তাপমাত্রা এবং মোল সংখ্যা বা ভর সংখ্যা বা ভর যাই বলো, দুইটা কি থাকে? স্থির থাকে আর কি। তাহলে দেখো, আমাদের এইটা কোনো একটা প্রশ্নে আসছে, বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে? এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 6-7, জগন্নাথ ইউনিভার্সিটি 9-10 আসছে, তাই না? তাহলে এইটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। এটার অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি কি স্থির থাকে?
তাপমাত্রা অথবা মোল সংখ্যা, মানে দুইটা স্থির থাকে, তোমার প্রশ্নে যেটা থাকবে সেটা। ক্লিয়ার? এরপর দেখো আমরা যদি একটু এদের ভিতরে সম্পর্ক দাঁড় করাতে চাই, এই ভি আর এই সমান সমান উঠাই দিয়ে, এই সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান ধ্রুবক লেখা যায়। ঠিক আছে, সমানুপাতিক উঠাই দিয়ে কি লেখা যায়? সমান সমান ধ্রুবক। আর এখানে কত আছে? 1/p আছে, 1/p। ঠিক আছে, এখন পি কে তুমি এই পাশে আনো, তাহলে কি হচ্ছে? পিভি, তাই না? ইকুয়াল কি হচ্ছে? কি হচ্ছে? পিভি ইকুয়াল কি হচ্ছে? কি হচ্ছে? মানে পি আর ভি এর মান তুমি যদি গুণ করো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে সর্বদাই ধ্রুবক আসবে। এটা কেমন? এটা কেমন দেখো, যদি চাপ হয় বা আয়তন হয় তোমার, এটা আয়তন আর এটা চাপ, আর চাপ মনে করো 1 অ্যাটমসফিয়ার, আর মনে করো 100 লিটার আছে, তাহলে এদের গুণফল কত হবে? আমি যদি পি গুণ ভি করি তাহলে কত হবে? 100 হবে, তাই তো? এরপর মনে করো আয়তনটা 50 লিটার হয়েছে, তাহলে আয়তন বাড়লে, যেহেতু একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক, তাহলে একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। তাহলে এ যেহেতু কমেছে, তাহলে এ বাড়বে। এ এমন ভাবে বাড়বে, এ কিন্তু 2 অ্যাটমসফিয়ার বাড়বে। কত অ্যাটমসফিয়ার? 2 অ্যাটমসফিয়ার। নাইলে 100 সমান তো হবে না, মানে দুইটা গুণ হয়ে সবসময় একটা সমান রেজাল্ট বজায় রাখবে আর কি। তাহলে 50 দ্বিগুণী কত হচ্ছে? 100। ঠিক আছে, দেখো এটাও 100, এটাও 100। এরপর ধরো এইটা হ্রাস পেয়ে হচ্ছে তোমার 25 লিটার। কত লিটার হলো? 25 লিটার। তাহলে এটা হ্রাস পেয়েছে, তার মানে এই চাপটা কি হবে? বৃদ্ধি পাবে। আয়তন হ্রাস পাচ্ছে, চাপ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে চাপ বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 4 অ্যাটমসফিয়ার। 4 এর সাথে তুমি 25 গুণ করো, 100 হচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রেই আয়তন যদি কমে, চাপ এমন ভাবে বাড়বে যেন ওই চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুব থাকে। ঠিক আছে, এইটার মানে হচ্ছে তাই। যদি তাই হয়, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা তুমি যদি বাড়াও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে এই জায়গায়, তাহলে এইটা মেনটেন করবে আর কি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারি। ধরো স্থির তাপমাত্রায় চাপ হচ্ছে পিয়ন, আয়তন হচ্ছে ভিয়ন। ঠিক আছে, এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ভিয়ন হয়, সাপোজ এটা যদি ভিয়ন হয় আর এটা যদি পিয়ন হয়, এটা কি? এটা হচ্ছে পিয়ন, এটা হচ্ছে ভিয়ন আর এটা কি? পিয়ন। ঠিক আছে, এটা কি? ভি2 আর এটা কি? পি2। এটা কি? ভি3 আর এটা কি? পি3। ঠিক আছে, এটা হলো পি3, আমরা ধরে নিলাম। তাহলে দেখো তো এদের গুণফল সর্বদা সমান হয়েছে না? তার আমরা লিখতে পারবো পিয়ন ভিয়ন সমান পি2 ভি2 সমান পি3 ভি3, এইভাবে লিখতে পারবো? অবশ্যই পারবো লিখতে, অবশ্যই পারবো। এদের মানগুলো সব ধ্রুব হবে, ডট 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 যত পর্যন্ত যাওয়া যায়, পিএন ভিএন। ঠিক আছে, যত পর্যন্ত যাওয়া যায়। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, মূলত ম্যাথ করতে গেলে এই দুইটা কাজে লাগবে, মানে পিয়ন ভিয়ন সমান পি2 ভি2। ঠিক আছে, কি লাগবে? পিয়ন ভিয়ন সমান পি2 ভি2, এই দুইটা কাজে লাগবে। তো দেখো, আমাদের আর একটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি। সেটা কি? পিভি সমান কে কোন সূত্রকে সমর্থন করে? এটা একাধারে মেডিকেল 2-3-এ পড়ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি 16-17-তে পড়ছিল, রুয়েট 8-9-এ পড়ছিল এবং 7-8-এ পড়ছিল, চুয়েট 11-12-তে এবং 9-10-এ এবং 1-2-তে পড়ছিল আর কি, এবং বুয়েট 10-11-তে পড়ছিল। তাহলে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবা যে একই সালের প্রশ্ন কিন্তু, মানে বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। ঠিক আছে, যদি 2006 সালে দেয়, তাহলে সেটা আবার অন্য একটা বোর্ডে 7 সালে দিল, 8 সালে দিল, 9 সালে দিল, এইভাবে আর কি। প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, অনেক বেশি রিপিট হয়। তো এইগুলো আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, তাহলে দেখো, এটা তাহলে কার সূত্রকে সমর্থন করে? কার সূত্রকে? বয়েলের সূত্রকে সমর্থন করে। কার সূত্রকে? বয়েলের সূত্রকে সমর্থন করে। এরপর আমাদের এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রের গ্রাফটা একটু শিখতে হবে।
বয়েলের সূত্রের গ্রাফ। যদি ব্যস্ত আনুপাতিক হয়, অর্থাৎ আমরা যদি দুইটা অক্ষ নিই, আমরা প্রথমে ভি বনাম পি লেখচিত্রটা আঁকবো। ওকে, ভি বনাম পি লেখচিত্র। এক্স অক্ষ বরাবর পি নাও এবং ওয়াই অক্ষ বরাবর ভি নাও। ঠিক আছে, তো যেহেতু একটা বাড়লে আর একটা কমছে, তার আগে আমরা একটু গ্রাফ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এপাশে দেখো, যদি কখনো দেখো যে ওয়াই সমানুপাতিক এক্স, অর্থাৎ কেউ কারোর সাথে যদি সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। বুঝে গেছে? মূল বিন্দুগামী সরলরেখা, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এরপর সাপোজ থাকলো হচ্ছে ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু মাইনাস এক্স তাহলে হ্রাস পাবে নিশ্চয়ই, তাহলে এটা এভাবে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়াই আর এটা হচ্ছে এক্স। এরপর যদি দেখো কেউ কারোর সাথে ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ ওয়াই ব্যস্ত মানে সমানুপাতিক 1/p, যদি এরকম থাকে, মানে এটা ব্যস্ত আনুপাতিক, কিন্তু 1 আকারে থাকা মানে কি, সেটা ব্যস্ত আনুপাতিক। এটা এক্স দিচ্ছি আমি, এক্স। তো যদি এমন ব্যস্ত আনুপাতিক আকারে থাকে, তাহলে কিভাবে আঁকবো আমরা? এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তাহলে এটা হবে এরকম অধিবৃত্তাকার। ঠিক আছে, কেমন হবে? অধিবৃত্তাকার হবে। এই লেখচিত্রটা কেমন হবে? অধিবৃত্তাকার। যখনই তুমি ব্যস্ত আনুপাতিক দেখবা, তখনই লেখচিত্রটা হবে অধিবৃত্তাকার। এরপর দেখো, যদি থাকে ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স, তাহলে জে স্কোয়ার, ধরো এটা ওয়াই আর এটা এক্স না, তাহলে জে স্কোয়ার তার দিকে এরকম ভাবে বেঁকে যাবে আর কি। বোঝা গেছে? জে স্কোয়ার তার দিকে এভাবে বেঁকে যাবে। একইভাবে আমরা যদি এক্স স্কোয়ার লিখতাম, সাপোজ এটা হলো এক্স মানে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, এরকম যদি হইতো, তাহলে কি হইতো দেখো তো, এইটা জাস্ট জে স্কোয়ার তার দিকে এভাবে বেঁকে যাবে। ঠিক আছে, জে স্কোয়ার তার দিকে বেঁকে যাবে, এটা একটু মাথায় রেখো তোমরা। ঠিক আছে, এই যে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অনেক ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে, অনেক ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে তোমাদের। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে মূলত আমাদের এই বয়েলের সূত্রে যে গ্রাফগুলো আছে সেইগুলো আঁকছি আর কি। দেখো, এটা হলো আমাদের পি, সরি ভি, আর এটা হচ্ছে আমাদের পি, মানে পি বনাম ভি লেখচিত্র আঁকছি। তো দেখো, যদি আমরা এই গ্রাফটা আঁকি তাহলে কেমন হবে? এটা হলো আমাদের সেই ভি আর এটা হচ্ছে পি। এখন পি আর ভি যেহেতু ব্যস্ত আনুপাতিক, আর আমরা একটু আগে দেখে আসলাম যদি ব্যস্ত আনুপাতিক হয়, তাহলে লেখচিত্রটা হবে এরকম অধিবৃত্তাকার। কেমন হবে? এরকম অধিবৃত্তাকার হবে। এটা যদি T1 তাপমাত্রা হয়, এটা যদি T2 তাপমাত্রা হয়, এটা যদি T3 তাপমাত্রা হয়, তাহলে তাপমাত্রা কিন্তু আমি আস্তে আস্তে বাড়াইছি। প্রথমে T1 ছিল, তারপরে T2, তারপরে হচ্ছে T3, মানে তাপমাত্রা কিন্তু আমি বাড়াইছি। তার মানে এখানে T3 ইজ গ্রেটার দ্যান হলো T2 ইজ গ্রেটার দ্যান T1। এখন যদি আমরা ভি বনাম 1/p লেখচিত্রটা আঁকি, ভি বনাম 1/p, তাহলে দেখো তো ভি আর 1/p কি সম্পর্কে? সমানুপাতিক সম্পর্কে। আমি শুধু কিন্তু পি নিচ্ছি না, আমি 1/p নিচ্ছি। তাহলে 1/p নেওয়া মানে হলো ভি এর সাথে 1/p সমানুপাতিক আছে। শুধুমাত্র যদি পি নিতাম তাহলে ব্যস্তানুপাতিক, শুধুমাত্র যদি পি নিতাম তাহলে ব্যস্তানুপাতিক। এবার যেহেতু 1/p নিচ্ছি, তাহলে সেটা কিন্তু সমানুপাতিক ভি এর সাথে। তাহলে এর লেখচিত্রটা কেমন হবে? এর লেখচিত্রটা অবশ্যই মূল বিন্দুগামী, এরকম মূল বিন্দুগামী। এই যে এটা যদি T1 তাপমাত্রা, এটা কিন্তু সে আমাদের ভি, আর এটা হচ্ছে কিন্তু 1/p, বা এটা লেখা যায় পি ইনভার্স, এভাবেও লেখা যায়। ঠিক আছে,
এটা আমরা 19 এ করেছি সূচক ও লগারিদমে। এটা T1 তাপমাত্রা, এটা T2 তাপমাত্রা, আর এটা হচ্ছে T3 তাপমাত্রা। মানে তাপমাত্রা কিন্তু আমি আস্তে আস্তে বাড়াইছি, তার মানে এখানে কি বড়, T3 বড়, যেখানে T3 is greater than T2 is greater than T1। ঠিক আছে, এটা এটা এরপর আমরা যদি আরো একটা গ্রাফ আঁকি, অর্থাৎ পিভি বনাম পি গ্রাফ যদি আঁকি, পিভি বনাম পি গ্রাফ যদি আঁকি, তাহলে কেমন হবে? তাহলে এখানেও সেই দুইটা অক্ষ থাকবে, একটা হলো পি আর এটা কি হবে, পিভি। পি আর কি হবে, পিভি। পি আর কি হবে, পিভি হবে। তাহলে সাপোজ তুমি চাপ বাড়াবা, তাই না? তা আমরা একটু আগে দেখে আসলাম এই পিভি এর গুণফলটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে T1 এর তাপমাত্রার জন্য এরকম একটা সরলরেখা পাওয়া যাবে, তাই তো? এটা কি তাপমাত্রার জন্য, T1 তাপমাত্রার জন্য। এখন দেখো, আমরা দেখছি কি যে পি আর ভি এর গুণফল, মানে পি যদি কমে ভি এমন ভাবে বাড়ছে যেন তাদের গুণফলটা কেমন হয়, সমান হয়। পি ভি যদি কমে পি এমন ভাবে বাড়ছে যেন পি আর ভি এর গুণফল কি হয়, ধ্রুবক হয়। যখন ধ্রুবক হবে তখন কিন্তু উপরে নিচে এভাবে উঠানামা করবে না। করবে কি, উঠানামা করবে না। কিন্তু যখন কনস্ট্যান্ট হবে, একই মান আসবে, তখন একটা নির্দিষ্ট সরল রেখা হবে, বাড়বেও না কমবেও না। তার মানে একটা সরল রেখা আর কি। ঠিক আছে, একটা কি রেখা, সরল রেখা। এটা মনে করো T1 তাপমাত্রায়, এটা মনে করো T2 তাপমাত্রায়, আর এটা মনে করো T3 তাপমাত্রায়। ক্লিয়ার? এখানেও সেই একই কাজ, যেখানে হলো তোমার T3 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে T2, তারপরে হচ্ছে T1। এই হলো আমাদের তিনটা গ্রাফ। বয়েলের সূত্রে আমাদের এই তিনটা গ্রাফই আছে। এই তিন রকম ভাবেই কিন্তু প্রশ্নে আসে। ঠিক আছে, তিন রকম ভাবেই প্রশ্নে আসে। আর তোমার একটা সহজ ট্রিক্স বলে দিই, তুমি যদি গ্রাফে দেখো এখানে টি আছে, এই যে গ্রাফের ভিতরে টি আছে, গ্রাফের ভিতরে টি আছে, গ্রাফের ভিতরে টি আছে। টি মানে কে, টি মানে তাপমাত্রা। তাপমাত্রা কার সাথে সম্পর্কিত, বয়েলের সাথে সম্পর্কিত। তার মানে এটা হলো বয়েলের গ্রাফ। ভিতরে তুমি টি দেখলে সেটা ধরে নিবা কার গ্রাফ, বয়েলের গ্রাফ। ওকে, কার গ্রাফ ধরবা, এটা বয়েলের গ্রাফ তুমি ধরে নিবা। ওকে, তো আশা করি তোমাদের গ্রাফটা ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি তোমাদের গ্রাফটা ক্লিয়ার হয়েছে। আমরা দেখি এই ধরনের কোনো প্রশ্ন আসছে কিনা। দেখো, বয়েলের সূত্রের গ্রাফ, ঢাকা বোর্ড 17-তে, দিনাজপুর বোর্ড 16-তে, যশোর বোর্ড 16-তে এবং বরিশাল বোর্ড 19-এ পড়েছে। তাহলে এই তিনটার যে কোনো একটা গ্রাফ তোমার দিয়ে দিয়েছে এই প্রশ্নগুলোই। ঠিক আছে, যে কোনো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এখন তোমার আইডেন্টিফাই করতে হবে কোনটা বয়েলের গ্রাফ। আমি কিন্তু তোমার সহজ ট্রিক্সও শিখাই দিলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের বয়েলের গ্রাফ। এরপর আমাদের আরো একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো বয়েলের সূত্র কেন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রযোজ্য, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে কেন প্রযোজ্য নয়। এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। বয়েলের সূত্র কেন উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে প্রযোজ্য। দেখো, আমরা গ্যাস কিন্তু দুই ধরনের জানি। কয় ধরনের, দুই ধরনের। একটা হলো বাস্তব গ্যাস, আর একটা হলো কি আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস আমরা জানি এই দুই ধরনের গ্যাস আছে, তাই তো? এখন এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই বয়েলের সূত্র প্রযোজ্য না। বয়েলের সূত্র মূলত এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আদর্শ গ্যাসের ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। ঠিক আছে, সেই জন্যই আন্তঃনবিক কোনো আকর্ষণ বল নেই। সেই জন্যই মূলত এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। মানে এই সূত্রগুলো দিয়েছে, ঠিক আছে, আমরা কিন্তু আদর্শ গ্যাস বলতে কিছুই আসলে বাস্তবে পাই না। সবই কিন্তু বাস্তব গ্যাস।
তার মানে এই সূত্রটা আসলে কাল্পনিক, আমরা ধরতে পারি, জাস্ট আমাদের পড়তে হচ্ছে, আর কিছুই না, কাজের কাজ কিছুই হচ্ছে না। ঠিক আছে, আদর্শ গ্যাস, বাট আমরা তো প্রকৃতিতে আদর্শ গ্যাস বলতে কিছুই পাই না, তবুও আমাদের এটা পড়তে হচ্ছে, কিছু করার নেই, বাস্তবতা এটাই। ঠিক আছে, বাস্তবতা এটাই। দেখো এখানে এই যে আদর্শ গ্যাসটা ধরো একটা পাত্র, এই পাত্রে যদি তাপমাত্রা উচ্চ না থাকে, সাপোজ তাপমাত্রা যদি নিম্ন থাকে, তাপমাত্রা যদি নিম্ন থাকে, তাপমাত্রা কেমন থাকে, তাপমাত্রা যদি নিম্ন থাকে, তাহলে এর ভিতরে যে অণুগুলো আছে, এর ভিতরে যে অণুগুলো আছে সেইগুলো কিন্তু তোমার মানে ছোটাছুটি কম করবে, কারণ তাপমাত্রা কম। তাপমাত্রা কম থাকলে অণুগুলো, এর ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সেইগুলো কি করবে, ছুটোছুটি কম করবে। তার মানে ছুটাছুটি হ্রাস পাবে। এর ছুটোছুটি কিভাবে হ্রাস পাবে, অণুর বা পরমাণুর ছুটাছুটি হ্রাস পাবে। তো যখন ছোটাছুটি হ্রাস পাবে তখন তারা কি করবে, কাছাকাছি আসবে। আর কাছাকাছি আসলে তাদের মধ্যে কি হবে, আন্ত আণবিক আকর্ষণ বাড়বে। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ কি করবে, বাড়বে। যখন তারা তাদের ভিতরে তাপমাত্রা কম থাকবে, ফলে ছোটাছুটি কম করবে, ফলে তাদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। আর যখনই আন্তঃআণবিক আকর্ষণটা বৃদ্ধি পাবে তখন তারা একসাথে জড়ো হয়ে যাবে। তাহলে দেখো এই আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কিন্তু বাস্তব গ্যাস হয়ে যাচ্ছে। আদর্শ গ্যাসে কিন্তু এমন আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে কি নেই, কোনো আকর্ষণ বল নেই। বাট যখন আমরা তাপমাত্রা কমাই দিচ্ছি, ফলে অণু ছোটাছুটি কমে যাচ্ছে, যার কারণে তাদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণটা বেড়ে যাচ্ছে, মানে তাদের নিজেদের মধ্যে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ফলে সেটা আর আদর্শ গ্যাস থাকছে না, হয়ে যাচ্ছে বাস্তব গ্যাস। সেই জন্য মূলত নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে, এখন যদি চাপ উচ্চ করি, আমি মনে করো তাপমাত্রা স্থির রেখে আমি চাপ বাড়াই দিচ্ছি, চাপ যদি বাড়াই তাহলে এই যে এই পাত্রটা এরকম ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ছোট যখন হবে এই অণুগুলো খুবই কাছাকাছি আসবে এভাবে। আর কাছাকাছি আসলে কি তাদের ভিতরে একে অপরের সাথে জোড়া লাগার সম্ভাবনা বেশি থেকে যায়, তাই না? যখনই তারা কাছাকাছি আসবে তখন তাদের কি একে অপরের সাথে জোড়া লাগার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন জোড়া লাগার সম্ভাবনা বেড়ে যাবে তখন তো আর সেটা আদর্শ গ্যাসের সংজ্ঞা পড়ে না, তখন সেটা বাস্তব গ্যাস হয়ে যায়। মূলত সেই জন্যই উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় বয়েলের সূত্রটা প্রযোজ্য না, কিন্তু উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রযোজ্য। এখন এর চাপ যদি না বাড়ানো হয় এবং তাপমাত্রা যদি উচ্চ রাখা হয় তাহলে অণুগুলো দূরে দূরে থাকবে, পরমাণুগুলো। তাপমাত্রা আমি বাড়াচ্ছি তাহলে অণুগুলো দূরে দূরে চলে যাবে, ছোটাছুটিও বাড়বে, ফলে তারা একে অপরের কাছে আসবে না। এবং চাপও আমি যদি না দিই তাহলে ওই কাছাকাছি আসার কোনো সম্ভাবনা নেই, চাপ দিয়ে আমি ছোট করতে পারছি না পাত্রকে, তাহলে পাত্রের ভিতরে যে অণু বা পরমাণুগুলো সেগুলো ছোটাছুটি করছে। ক্লিয়ার? সেই জন্যই মূলত আমাদের বয়েলের সূত্রটা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রযোজ্য। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা এই বয়েলের সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা দেখব। বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। বয়েলের সূত্র আমাদের কি বলছে, বয়েলের সূত্র বলছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে আমি যদি চাপ বাড়াই তাহলে আয়তনটা কি হবে, আয়তনটা হ্রাস পাবে। আমি চাপ বাড়াচ্ছি যেহেতু ব্যস্ত আনুপাতিক একে অপরের সাথে, তাহলে আয়তনটা কি হবে, হ্রাস পাবে। আয়তনটা কি হবে, হ্রাস পাবে। আর আয়তন হ্রাস পাওয়া মানে ঘনত্ব বৃদ্ধি পাওয়া। ধরো এরকম একটা পাত্র ছিল, এই পাত্রে এরকম ভাবে গ্যাস ছিল কিছু, এখন আয়তন যদি হ্রাস পায়, সাপোজ আয়তন এতটুকু হয়ে গেল, তাহলে এই অণুগুলো
ঘন ঘন হয়ে যাবে এইভাবে, বা পরমাণুগুলো এইভাবে কি হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে। গ্যাসের যে অণুগুলো সেগুলো ঘন হয়ে গেল মানে ঘনত্ব বৃদ্ধি পেল। তাহলে আয়তন হ্রাস পাওয়া মানে ঘনত্ব বৃদ্ধি পাওয়া। আর চাপ বাড়ালে তাহলে ঘনত্ব কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। চাপ বাড়াচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। আয়তন হ্রাস পাওয়া মানে কি, ঘনত্ব বৃদ্ধি পাওয়া। এটা কি ঘনত্ব, ঘনত্ব কি বৃদ্ধি পাওয়া। চাপ বাড়াচ্ছি, আয়তন কমছে, তাহলে সেই ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। মানে চাপ আর ঘনত্ব একে অপরের সাথে কেমন সম্পর্কে আছে, সমানুপাতিক সম্পর্কে আছে। কেমন সম্পর্কে, সমানুপাতিক সম্পর্কে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, যে চাপ সমানুপাতিক ঘনত্ব, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, ডি দ্বারা। এখন এই সমানুপাতিক তুলে দিয়ে তুমি লিখতে পারো হচ্ছে সমান সমান কি, তাই না, মানে সমান সমান ধ্রুবক ডি, তাই তো। এখানে দেখো তো পি ভাগ এই ডিটা যখন এই পাশে আসবে তখন ভাগ হয়ে যাবে, আর এবারে কি থাকবে, কে থাকবে। মানে পি কে ডি দ্বারা ভাগ করলে সর্বদাই ধ্রুবক থাকবে। ওই একটু আগে দেখে আসলাম যেমন পি আর ভি গুণ করলে সর্বদাই ধ্রুবক থাকবে, এটা আমরা দেখে আসছি না। ঠিক একইভাবে এইটাও হয়, এই কাহিনীটাও হয়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো পি ওয়ান ভাগ ডি ওয়ান সমান পি টু ভাগ ডি টু। ঠিক আছে, পি ওয়ান ভাগ ভি ওয়ান সমান পি টু ভাগ ডি টু, এটার মতো করে, তাই এটা দেখাচ্ছি না। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো, এটা কিন্তু অনুসিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা আরো একটা অনুসিদ্ধান্ত দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে দেখো আয়তন এবং ঘনত্ব ব্যস্তানুপাতিক, একটা কমছে আর একটা বাড়ছে, তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারবো, ভি সমানুপাতিক 1 ভাগ ডি, তাই না। এটা আমরা লিখতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে, ভি সমানুপাতিক উঠাই দাও, মানে সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান ধ্রুবক 1/d। তাহলে এখানে কি হবে, ভিডি ইকুয়াল টু কে, এটা লেখা যাবে, অবশ্যই যাবে। এখন আমরা যদি ওই যে এটার সাথে তুলনা করে একটা সূত্র দ্বারা করাতে চাই, তাহলে কি হবে, ভি ওয়ান ডি ওয়ান ইকুয়াল টু ভি টু ডি টু, এটাও কিন্তু আমরা বলতে পারি। তো আশা করি তোমরা বয়েলের সূত্র সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়েছো। এখন আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সমাধান করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। এগুলো কিন্তু বয়েলের সূত্র রিলেটেডই প্রশ্ন, বয়েলের সূত্রের বাইরে কোনো প্রশ্ন নেই এখানে। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা কি আছে, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রা স্থির, তো তাপমাত্রা স্থির কার থাকে, বয়েলের সূত্রে। তার মানে আমরা এখানে বুঝে যাচ্ছি এই প্রথম কথাটার মাধ্যমে এটা হবে বয়েলের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র। এবং 1 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট ভরের, তাহলে ভরও কিন্তু নির্দিষ্ট বলে দিয়েছে, ওই যে আমরা বয়েলের সূত্রে পড়েছিলাম। ঠিক আছে, আয়তন হচ্ছে এত, মানে 1 এটিএম এ আয়তন এত। এখন চাপ বৃদ্ধি করা হয়েছে, চাপ ছিল 1 এটিএম, সেখান থেকে বৃদ্ধি করা হয়েছে কত, 2.50, মানে 1 থেকে 2.50 এটিএম করা হয়েছে। তাহলে আয়তনটা কত হবে। ঠিক আছে, এটা কিন্তু পড়েছিল মেডিকেল 5-6 এবং রুয়েট 8-9। দেখেছো, তাহলে এটা 5-6, এটা 8-9, একই প্রশ্ন, কিন্তু একই প্রশ্ন। তাহলে আমরা যদি করি একটু, আমরা প্রথমে লিখবো জানি P1 V1 সমান P2 V2, বয়েলের সূত্র, এটাই আমরা জানি। এখানে P1 হচ্ছে তোমার কত, P1 হচ্ছে ওই যে 1 অ্যাটমসফিয়ার চাপ, আর হচ্ছে V1 কত, V1 হচ্ছে 3.15 লিটার, এটাই তো। এই যে 1 এটিএম চাপে, এটা মানে এটা P1, এটা V1, আর চাপ বৃদ্ধি করা হয়েছে মানে এটা P2। তাহলে P2 এর মানটা কত, P2 এর মানটা হচ্ছে আমাদের 2.50, এত অ্যাটমসফিয়ার। আমাদের নির্ণয় করতে হবে V2 এর মানটা, V2 সমান হবে, এখানে মান বসাও। আমরা যদি একটু সূত্রটা V1 টাকে V2, যেহেতু V2 এর মানটা নির্ণয় করব, তাহলে V2 টাকে আলাদা করতে হবে। তাহলে V2 সমান কি লেখা যায় বলো তো, V2 সমান লেখা যায় P1 V1, আর এই V2 এর সাথে P2 কি আকার আছে, গুণ আকার, তাহলে এইভাবে যখন যাবে তখন হবে ভাগ। ক্লিয়ার, শুধু V2 কে আলাদা করে ফেলেছি। এখন মানগুলো বসাই দাও। P1 এর মান কত 1, V1 এর মান কত 3.15, আর হচ্ছে P2 এর মানটা কত, P2 এর মানটা হচ্ছে 2.50। ওকে, এখন এই দশমিক উঠাই দিয়ে একের পরে 2 শূন্য, এই দশমিক উঠাই দিয়ে উপরে একের পরে 2 শূন্য, কারণ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই 2টা শূন্য।
এখানেও দশমিকের পরে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা আছে, তো উপরে হবে দুইটা শূন্য। ক্লিয়ার? এখন এই 100 কেটে যাই, তাহলে 3 দশমিক মানে 315 ভাগ হচ্ছে কত, 250 এমন হয়, তাই তো? এরপর দেখো, কারণ আমি এটা এভাবে কেন করাচ্ছি, কারণ তুমি যখন মেডিকেলের পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সহজ হিসাব, ডিইউতে যখন পরীক্ষা দিবা তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইগুলো হাতে কলমে করতে হবে, বোঝনি? সেইগুলোই কি করতে হবে, এগুলো হাতে কলমে করার অভ্যাস করতে হবে। তাহলে দেখো 315কে আমরা ভাগ করবো কত দ্বারা, 250 দ্বারা, তাহলে 315 একবার যাই, তাহলে 250, 5 6 দশমিক দাও, একটা শূন্য দাও, এখানে হচ্ছে তোমার 2 বার যাবে, ঠিক আছে, 0 0, আর এখানে হচ্ছে 5, তাহলে 150 হচ্ছে তোমার, এইটাই প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে, আর যাবে না ওরা, অর্থাৎ 1.2 কত আছে, তাহলে আমরা কত পেলাম, 1.2 লিটার। মানে চাপ, আগে আয়তন কত ছিল বলতো, 3.15 লিটার। চাপ যখন বৃদ্ধি করেছি তাহলে স্বাভাবিকভাবে আয়তনটা হ্রাস পাবে, আয়তন হ্রাস পেয়েছে, কিন্তু হ্রাস পেয়ে হয়ে গেছে কিন্তু 1.2 লিটার। ক্লিয়ার? তাহলে এইটা গেল। সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখানে আর একটা আছে, এইটা, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখো। এটা ফার্স্ট 6 বলছিল আর কি, একই ক্যাটাগরির প্রশ্ন, কিন্তু কোনো পার্থক্য নেই। এখানে এই যে প্রমাণ চাপ কথাটা উল্লেখ করে দিয়েছে, এটা আমরা পিয়ন ধরবো, তাও একটু বলে দিই, এটা ভিয়ন ধরবো, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে যে প্রমাণ চাপ, তো প্রমাণ চাপ আমরা কত জানি, প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার জানি, এখানে ছিল এত অ্যাটমসফিয়ার, এখানে কত হবে, 1 অ্যাটমসফিয়ার। ওকে, কত হবে, 1 অ্যাটমসফিয়ার হবে, 1 অ্যাটমসফিয়ার হবে। তাহলে তোমার আয়তন অর্থাৎ ভিটিওর মানটা নির্ণয় করতে হবে, এটা কিন্তু পিয়নের মান, ঠিক আছে, এটা কার মান, পিয়নের মান। প্রমাণ চাপ মানে 1 অ্যাটমসফিয়ার, পিয়নের মান, সরি পি2 এর মান, এটা সরি পি2 তোমার নির্ণয় করতে হবে ভিটিওর মান, এই যে এই সূত্রে বসিয়ে দিয়ে ওইভাবে ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা তো বয়েলের সূত্রের গ্রাফ ট্রাফ দেখলাম। এবার বলছে একটি ফ্লাক্সে 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট ওই গ্যাসে কতটি বেলুন ভর্তি করা যাবে আর কি, ঠিক আছে। মানে মনে করো একটা পাত্র আছে বা একটা সিলিন্ডার আছে, মনে করো এই সিলিন্ডারে আমার কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। এখন এই সিলিন্ডার থেকে আমি একটু একটু করে গ্যাস নিব আর বেলুনে ভরবো, তো এইভাবে কয়টা বেলুন আমি ভরতে পারবো। দেখো তাহলে এখানে এইটা এইটা এটা কিন্তু এই যে টোটাল সিলিন্ডার, এই টোটাল সিলিন্ডারের যে চাপ, সেইটা টোটাল সিলিন্ডারের চাপ কত, টোটাল সিলিন্ডারের চাপ হলো 10 অ্যাটমসফিয়ার। ওকে, আর এর আয়তনটা কত, এর আয়তনটা হলো 50 লিটার। তাহলে টোটাল সিলিন্ডারের পিভি সমান কত হয়ে গেল, পিভি সমান হবে 10 ইন্টু হচ্ছে 50, মানে হচ্ছে 500। ক্লিয়ার? আর একটা বেলুনের পিভি আমরা হিসাব করব, করে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে বেলুন সংখ্যা পেয়ে যাবো। মানে সংখ্যা যেহেতু, তাহলে সংখ্যার কিন্তু কোনো একক নেই, তাহলে একই জাতীয় একক দ্বারা একই জাতীয় এককে ভাগ করলে আমরা সংখ্যাটাই পাই আর কি। ক্লিয়ার? তাহলে এর একক যে এটাও পিভি। এখন আমরা একটা বেলুনের দেখো আয়তন দেওয়া রয়েছে 2 লিটার, আর চাপ দেওয়া রয়েছে 2 অ্যাটমসফিয়ার, তাই তো, কত কত দেওয়া রয়েছে, 2 লিটার 2 অ্যাটমসফিয়ার। এটা মনে করো সেই বেলুন, এটার 1 অ্যাটমসফিয়ার সরি 2 অ্যাটমসফিয়ার চাপ আছে, আর এর আয়তন রয়েছে 2 লিটার। ঠিক আছে, তাহলে এর পিভির মানটা কত হবে, পিভির মানটা হবে 4 নাকি, এই যে 2 দুগুণী কত হয়, 4 হয়, কত হয়, 2 দুগুণী 4 হয়। এখন এটাও পিভি এটাও পিভি, তাহলে পিভি কে পিভি দ্বারা ভাগ করলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে বেলুনের সংখ্যা। এটা কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারি। এই পি আর এই ভি এর গুণফল 4, এটা কয়টা বেলুনের, একটা বেলুনের। তাহলে আমরা লিখবো যে 4 সমান একটা বেলুন, তাই না, একটা বেলুন, তাই তো। অতএব 1 সমান কত, তাহলে 1/4টা বেলুন। অতএব 500 সমান কত হবে, 1 ইন্টু 500 ভাগ হচ্ছে 4, মানে 4 125ই হচ্ছে 500, তাহলে কত হচ্ছে 125টি বেলুন। তাহলে এই 500 পিভি দিয়ে আমরা কয়টা বেলুন ভরতে পারবো, 500 পিভি দিয়ে আমরা ভরতে পারবো 125টা বেলুন। ক্লিয়ার? 500 পিভি দিয়ে আমরা ভর্তি পারবো 125টা বেলুন। পিভি এর একক কি হবে বলো তো, পি আর ভি এর এককটা কি হবে, পি এর একক তো অ্যাটমসফিয়ার, আর এর একক তো লিটার, মানে লিটার অ্যাটমসফিয়ার হয়, ঠিক আছে। তার মানে এখানে লিখবো
এই যে 4 লিটার অ্যাটমসফিয়ার সমান একটা বেলুন, 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 1/4, আর 500 লিটার অ্যাটমসফিয়ার সমান পেয়ে যাবো আমরা। মানে এই যে 500 লিটার অ্যাটমসফিয়ার দিয়ে কয়টা বেলুন আমরা ভরতে পারবো সেটা আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে কয়টা বেলুন ভরা যাবে? 125টা বেলুন ভরা যাবে। তাহলে এটা গেল। এটা কিন্তু পড়ছিল মেডিকেল 1-2 এ। সহজ, কিন্তু খুবই ইজি, খুবই ইজি, শুধু একটু টেকনিক জানতে হবে আর কি। আরো আরো আমি একটা কিন্তু সহজ ট্রিক্স বলে দিয়েছি যে একই একককে একই একক দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? সংখ্যা পাবো। বুঝা গেল? তুমি ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটা কিন্তু সংখ্যা, আয়তনকে আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটা কিন্তু একটা সংখ্যা, লিটার অ্যাটমসফিয়ার দ্বারা লিটার অ্যাটমসফিয়ারকে ভাগ করলে তুমি যেটা পাবে সেটা কি সংখ্যা। ওকে, লাস্ট প্রশ্ন বলছে স্থির তাপমাত্রায়। তাহলে তাপমাত্রা স্থির মানে নিশ্চয়ই বয়লের সূত্র। গ্যাসের আয়তন দ্বিগুণ করা হচ্ছে। গ্যাসের আয়তন মনে করো প্রথমে ছিল ভি, গ্যাসের আয়তনটা ভি অন দিলাম আমি, বা ভি দিলাম, এটা ভি অন সমান ভি ধরলাম। তারপর দেখো বলছে যে গ্যাসের আয়তন দ্বিগুণ হলে, তাহলে আয়তন দ্বিগুণ হয়ে গেছে, প্রথমে ছিল ভি, এরপরে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে মানে 2v হয়ে গেছে। যদি তাই হয় তাহলে চাপ কত হবে? যেহেতু আয়তন দ্বিগুণ হয়ে গেছে তার মানে চাপ অবশ্যই হ্রাস পাবে। তাহলে প্রাথমিক অবস্থায় চাপটা আমরা ধরে নিলাম পিয়ন, পিয়ন সমান পি ধরলাম, পি2 সমান ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে, তো লিখবো পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2, তাই না? আমাদের লাগবে কার মান? পি2 এর মান। তাহলে পি2 সমান কি লিখতে পারবো? পি1 ভি1 ভাগ হচ্ছে ভি2, এটা তো লিখতে পারবো ক্যালকুলেশন আর কি। তাহলে পি1 এর মানটা কত? পি1 এর মানটা হচ্ছে পি ইনটু ভি1 এর মানটা কত? পি, আর ভি2 এর মানটা কত? 2v। এই তো ভি কেটে যায়, তাহলে এখানে পিটি সমান আমরা কি পেলাম? পিটি সমান পেলাম হচ্ছে পিটি সমান পেলাম হলো পি ইনটু 1/2, তাই না? মানে চাপ অর্ধেক হয়ে যাবে, আয়তন যখন দ্বিগুণ হবে চাপ হয়ে যাবে অর্ধেক। এই যে আগে চাপ ছিল কি পি, শুধু পি, এই যে পি অন সমান পি ছিল, তাহলে আয়তন যেহেতু বেড়েছে তাহলে চাপ হ্রাস পেয়ে আর অর্ধেক হয়ে যাবে। তাহলে চাপ কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। উত্তর হলো আয়তন দ্বিগুণ হলে চাপ কত হবে? অর্ধেক হবে। আমরা এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব। তোমাদের কাছে আমার একটা দাবি হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলটা দেখবা তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করো, যেহেতু নতুন চ্যানেল, এখানে ভিউ টু তেমন হয় না, মানে নতুন চ্যানেল তো সাবস্ক্রাইবারও তেমন নেই, সো একটু সমস্যা হচ্ছে আর কি। সো যত ভালোই কন্টেন্ট বানাই না কেন আমার ভিউ কিন্তু আসছে না, বিকজ হচ্ছে আমার সেই সাবস্ক্রাইবার নেই। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যার কাছেই এই ভিডিওটা যাক না কেন একটু দয়া করে সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট করো, এই আর কি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।